কাছে ঠিক যেমনভাবে স্বীকৃত ঠিক একইভাবে ধিকৃত এবং নির্যাতিত নিপীড়িত হয়েছেন বাংলাদেশের সরকারের কাছে, সে দেশের রাষ্ট্রযন্ত্রের কাছে। প্রায় 100 দিন জেলখানায় বন্দি জীবন কাটিয়েছেন সত্য কথা বলবার কারণে। খুবই স্বাভাবিক যে চিত্র বাংলাদেশে আপনারা এখন দেখছেন তার সাথেও ঠিক একই রকম ঘটেছে। তিনি বন্দি জীবন কাটিয়ে নিউ ইয়র্কে খুবই ঝটিকা একটি সফরে এসেছেন। আমরা তার কাছে আসলে এত ব্যস্ত একজন মানুষ, তার সান্নিধ্য পেতে আমাদেরকে বিরাট বেগ পেতে হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত খুশির সংবাদ হচ্ছে তার সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি এবং আজকে মিলিত হয়েছি। তো তিনি যে ব্যস্ত একটি সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই। এবং তিনার কাছে আমরা জানতে চাইবো যে কেমন কাটছে, কেমন কাটলো, বেশ কিছু ধকল আপনার উপর দিয়ে গেল, সব মিলিয়ে কেমন আছেন? আমি ভালো আছি, আমি লড়াই করার জন্য প্রস্তুত। আচ্ছা, তো এই নিউ ইয়র্কে কেন এসেছেন আমরা সেটাই আগে শুনি। এখানে প্রধান কাজটা ছিল ইনফিনিটি অ্যাওয়ার্ড বলে খুব নাম করা একটা সম্মান আমাকে দেওয়া হলো গতকালকে। তো সেটা গ্রহণ করার জন্য এসেছি। এর আগে আমি লুসি ফাউন্ডেশনের অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম, কিন্তু তখন তো আমি কারাগারে ছিলাম, কাজে গায়ত্রী স্পিভাক আমার হয়ে সেটা গ্রহণ করেছিলেন। তো এবার আমি নিজে গ্রহণ করতে পারলাম। তবে তার সাথে আমি নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকদের সাথে এবং অন্যান্য অনেক দেশের আলোকচিত্রীদের জড়ো করা হয়েছিল, তাদের জন্য একটা লেকচার দিয়েছি। তারপরে সান ফ্রান্সিসকোতে যাচ্ছি, ওখানে একটা লেকচার এবং একটা কিনোট অ্যাড্রেস আছে। আর তারপরে মেক্সিকো সিটি এবং ওয়াশিংটন ডিসি। বিরাট ব্যস্ত একটি সফর হবে। তো এখন যে প্রাসঙ্গিক যে বিষয়টি, যেটি আপনার কাছে আমাদের দেশের মানুষ জানতে চায়, কেমন কেটেছিল আপনার জেলের জীবনটা? কারাগার তো কারাগার, কিন্তু আমি বলবো তুলনামূলকভাবে আমার ভালো কেটেছে। কয়েকটা জিনিস বলি, ভালোটাকে হালকা করে দেখাতে চাই না। একটা হচ্ছে সত্যিকার অর্থে আমি আমার দেশকে জানার একটা সুযোগ পেয়েছি, কারণ কারাগারে অনেক মানুষ রয়েছে যারা হারিয়ে গেছে, তাদের প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, এবং সেই মানুষগুলির সাথে আমার স্বাভাবিকভাবে যোগাযোগই হয়তো হতো না। কারাগারে থাকার কারণে অনেকের গল্পগুলি জানতে পেরেছি, অনেকের বাস্তবতাগুলি বুঝতে পেরেছি, কিন্তু তার চাইতে বেশি আমার দেশের সরকার, আমার দেশের রাষ্ট্র তার জনগণের সাথে কিভাবে আচরণ করে সেটার একটা ধারণা পরোক্ষে দেখতে পেরেছি। আচ্ছা, তো এখন আপনারা, আমরা জানি যে আপনাকে গ্রেফতারের যে পদ্ধতিটা ছিল, আপনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, সেখানে আপনি কি মনে করেন যে আপনাকে যে কারণে ধরা হলো সেই কারণটা কি হতে পারে? তারা তো বলছে একটা, সবগুলো গ্রেফতারের ক্ষেত্রে তারা একটা কারণ দেখাচ্ছে, কিন্তু আসলে আপনি কি মনে করেন কি কারণে আপনাকে গ্রেফতার করা হয়েছিল? আমাকে ধরার খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আমি সত্য কথা বলেছি, এবং সত্য কথা বলা যেখানে যে দেশে অপরাধ, সে দেশে আমি অপরাধী। তো এটার তো আর কোনো উত্তর নেই, কারণ তারা যে অভিযোগগুলি করেছিল আজ পর্যন্ত তারা চার্জশিটও ফ্রেম করতে পারেনি, এবং আদালত থেকে বলা হয়েছে যে কথাটা, আমি তো ভেতরে ছিলাম না, আমি শুনেছি ঘোড়ার দিন নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা যা বলছো আর যা দেখাচ্ছ তোমরা ঘোড়ার দিন দেখাচ্ছ। তো সেটা না একটা জিনিস গেল, কিন্তু শুধু তাই না, তারপরে আদালতে এখন সরকারকে প্রশ্ন করেছে যে যেই আইনে আমাকে ধরা হয়েছিল সেই আইনে আমাকে ধরাটাই অবৈধ। সেটা নিয়ে একটা কথা চলছে, যদিও সেটার একটা শুনানিও সামনে হবে। আচ্ছা, তো আপনি যখন ভেতরে ছিলেন তখন আমরা ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের কিছু বক্তব্য দেখেছিলাম। সেখানে তিনি বলছেন যে আপনাকে জামিনের জন্য বেশ 5-6 বার আবেদন করা হয়েছে এবং সেটাকে ডিনাই করা হয়েছে। সেটা কি আপনি মনে করেন যে আপনাকে নিশ্চয়ই কোর্টে হাজির করা হয়েছিল? সেক্ষেত্রে না, তখন আমাকে কোর্টে হাজির করা হয়নি, আমি ভেতরে ছিলাম। কিন্তু এটা ঠিক যে 6 বারের, মানে 5 বার না করার পরে 6 বারের বার আমি। অভিযোগটা কি ছিল আপনার বিরুদ্ধে শেষ পর্যন্ত? আমি শুনেছিলাম যে অভিযোগটা সম্ভবত শেষে পরিবর্তন করা হয়েছিল। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমি উস্কানিমূলক কাজ করেছি। এখন উস্কানি কিভাবে হতে পারে সেটা আমার জন্য বোঝা কঠিন, কারণ আমি যেই ঘটনার ডকুমেন্টেশন করছি সেই ঘটনার উস্কানি আমি কি করে দিলাম, টাইম মেশিন তো আমার হাতে নেই, কাজেই সেটা ব্যাখ্যা করাটাও কঠিন। এবং তারা যেই কথাগুলি আমি বলেছে মানে দাবি করেছে তার একটাও আমার কোনো জায়গায় নেই। আমি যা বলি আমি তো পাবলিক ফোরামে বলি, অনলাইনে বলি, এখানে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই, সকলেই দেখতে পারে সেটা কোথায়।
কাজে লিঙ্কগুলি দেখলেই খুব সহজভাবে বোঝা যায় কি আমি বলেছি কি আমি বলিনি। কাজে একটা কাল্পনিক জিনিস সাজিয়ে সেটার ভিত্তিতে আমাকে অভিযোগ করার কোনো যুক্তি আমি দেখি না। তো আপনাকে আমরা যেটা জানি যে বিভিন্ন মানুষ যারা এখন সরকারের সমালোচনা করছে তাদেরকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে জামাত শিবির। আপনাকে কি তেমন কিছু অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা করা হচ্ছে। আমার নানির ছোট ভাই সবুর খান মুসলিম লীগে ছিলেন, সেটা নিয়ে সেটার কারণে কি কি বলা হয়েছে। যেটা বলা হয়নি সেটা হচ্ছে ওনার বড় ভাই আব্দুল গনি খান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সদস্য। তো সেটা তো খুব সহজেই উপেক্ষা করা হয়েছে। তার সাথে একটা মজার ঘটনা রয়েছে যে সবুর খান যখন জেলে ছিলেন ৭২ সনে, তখন তার সাথে দেখা করতে গিয়েছিলেন তার বড় ভাই আব্দুল গনি খান, আমার নানি এবং আমার এক খালাতো ভাই। তারা দেখা করতে গিয়েছিলেন, সাথে ১০,০০০ টাকাও নিয়ে গিয়েছিলেন। এমনি ১০,০০০ টাকা কিন্তু দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইগুলি আবার আমাদের ইতিহাসে তো খুব মানে কি বলা হয় কি বলা হয় না সেটা আছে। জি। তো গণজাগরণ মঞ্চে আমি যতটুকু জানি, আমি তখন সাংবাদিকতায় ছিলাম, গণজাগরণ মঞ্চে আপনার সম্পৃক্ততা ছিল এবং সেখানে আপনার ভয়েস রেজ করেছিলেন। সেই বিষয়গুলো মানে আপনি এখন কি মনে করেন যে এই সরকারের যে বিচার ব্যবস্থাটা আপনি দেখে এসেছেন আপনার নিজের জীবন দিয়ে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় আমরা বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে জাহানারা ইমামের যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে প্রায় ১০-১১ লক্ষ মানুষ তাদের সে আন্দোলনে যোগ দিয়েছিলেন। তো মানুষ তো সবসময় চায় যে যুদ্ধাপরাধের বিচার হোক, সেটা এত দেরিতে কেন হবে? সেটা শুরুতেই হওয়া দরকার ছিল। দেরিতে হচ্ছে সেটা নিশ্চয়ই মানে প্রশ্ন তোলার কিছু নেই, দেরিতে হতেই পারে। কিন্তু আপনার কি মনে হয়েছে যে যুদ্ধাপরাধের বিচার শুধুই একটা রাজনৈতিক দলকে পঙ্গু করবার জন্য এমন কোনো ব্যাপার ছিল, নাকি সামগ্রিকভাবেই সুষ্ঠু হয়েছে বিচারটা? এবং বিচার ব্যবস্থার আপনি যে পর্যায়টা দেখে এসেছেন, যে ধরন, আমাদের প্রধান বিচারপতি মহোদয় কিছু কথা বলেছেন আমাদের বিচার ব্যবস্থা নিয়ে, আপনার কাছে কি মনে হয়েছে? জিনিসটা কি, একটা দেশের প্রতিষ্ঠানগুলি সেই দেশকে জোরালো করে, শক্তিশালী করে, এবং আমাদের দেশে খুব পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলিকে একটা একটা করে ভাঙা হয়েছে। আদালতের ক্ষেত্রে আক্রমণ করা হয়েছে, প্রশাসনের অন্যান্য দিকগুলির ক্ষেত্রে করা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এটা তো অবশ্যই খুব দুঃখজনক। জিনিসটা হচ্ছে কি যে যখনই একটা সিদ্ধান্ত কোনো একটা দলের স্বার্থে করা হয় তখন সেটা দেশের স্বার্থের সাথে সম্পর্ক রাখে না। সাধারণভাবে কি হওয়া উচিত একজন রাজনীতিবিদের ক্ষেত্রে? সাধারণভাবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি মনে করি আমার প্রথমে আমার দেশের স্বার্থটা ভাবার কথা, তারপরে আমার চারিপাশে যাদের আছে তাদের কথা ভাবার কথা, তারপরে আমার ব্যক্তি। এইভাবেই আসার কথা। আমাদের ঠিক উল্টোটা হয়, ব্যক্তি হচ্ছে প্রধান, আমার স্বার্থ সবচাইতে বড় স্বার্থ, তারপরে আমার চারিপাশে যারা আছে। দেশের স্বার্থ হিসাবে আসুক না আসুক খুব একটা আসে যায় না। তো সেই হিসাবেই যখন করা হয় তখন যে কথাটা আপনি বললেন যে বিচার হোক যাই হোক যেটাই হচ্ছে সেটা কিন্তু একেবারে করা হচ্ছে ব্যক্তি স্বার্থের কথা ভেবে এবং পরবর্তীকালে গোষ্ঠীর স্বার্থ ভেবে। এখানে অন্য হিসাব করে এই বিচারটা কি সুষ্ঠু একটা পর্যায়ে দিয়ে যায়? কোনো বিচারই শুধু বিচার বলে না, কোনো সিদ্ধান্তই সুষ্ঠুভাবে হয় না, কারণ সিদ্ধান্তগুলি নেওয়াই হচ্ছে অল্প কয়েকজন মানুষের স্বার্থকে মাথায় রেখে। সেরকমভাবে যদি চলে তাহলে দেশ অনেক পরে আসে, হিসাবের মধ্যেই আসে না। আচ্ছা, তো এই সামগ্রিক অবস্থায় যেটা আমরা আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যেটা দেখছি, যে তারা সরকারের যেসব এজেন্সি, তারপরে আমাদের যে মিডিয়া আছে, তারাও সরকারের পক্ষে যদি কোনো কাজ যদি ইন্টারন্যাশনালি যদি যায়, সেই ক্ষেত্রে তারা সেটা খুব ফলো করে প্রচার করে। আপনার যেহেতু খুবই গওহর রিজভী সাহেব বলেছেন যে আপনি তার সাথে খুব ভালো সম্পর্ক, তো আসলে আমরা নিজেরাও দেখছি আপনার এখানে কি প্রভাব। আপনি যখন জেলের ভেতরে ছিলেন তখন আমি খুব আশ্চর্য হয়েছি, আমি আপনার এই প্রচেষ্টা ছিলাম, সেখানে বাংলাদেশের মানুষের চাইতে এখানে যেসব বিশ্ববিদ্যালয়, তারপরে এখানকার যেসব সাধারণ মানুষ আছে, আমেরিকান মানুষ, তারা আপনার জন্য রাস্তায় নেমেছিল, এই প্রোটেস্টে অংশ নিয়েছিল। তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি আপনার ব্যাপক একটি পরিচিতি আছে, যেটা এই বর্তমান সরকারই হয়তো আপনাকে নির্যাতনের মাধ্যমে উপহার দিয়েছে, আপনার উপকারী হয়েছে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারের বর্তমান ইমেজ কি মনে করেন? সত্যিকার অর্থে এটা তো হাস্যকর। ডক্টরকে আমি চিনি, সেটা ঠিক, যদিও সেরকম ঘনিষ্ঠতা নেই, কিন্তু না, তিনি বলেছেন আপনি তার বন্ধু। সেটা বলেছেন। এখন
বন্ধুত্বের তো অনেক রকমের পরিচয় আছে। আমরা তো বলি ভারতও আমাদের বন্ধু, সেই পরিচয় তো আমরা দেখি। তো আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু জিনিসটা হচ্ছে কি যে এই আপনি যে কথা বললেন সেটার সূত্রই যদি ধরি, আপনি সারা পৃথিবীর হেডলাইনগুলিতে কি দেখছেন যে বাংলাদেশে এরকম একটা প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশ এরকম নিপীড়ন করে, বাংলাদেশ তার নিজের নাগরিকদের নির্যাতন করে, তাদের সম্মানিত ব্যক্তিদের সাথে বাংলাদেশ এইভাবে আচরণ করে। এটা তো কারোর জন্যই ভালো না। আমি বাংলাদেশি হিসেবে তো আমার লজ্জা লাগে যে আমার দেশকে এভাবে দেখা হচ্ছে। বরং উল্টো জিনিসগুলি তো আছে আমাদের দেশে, যেই সংগ্রামগুলি হচ্ছে, এত নিপীড়নের মধ্যেও যেখানে প্রতিবাদ চলছে, সেটাই তো সত্যিকার অর্থে আমাদের দেশের পরিচিতি। এবং দুঃখটা কোথায়, আমাদের ঐতিহ্য কিন্তু অনেক ভিন্ন। আমাদের দেশে ছাত্রছাত্রীরা, সাংস্কৃতিক কর্মীরা অসাধারণ ভূমিকা রেখেছে মানে মুক্তিযুদ্ধের সময়, তার আগে, তার পরে পরেও। অথচ এখন কিন্তু এই নাম করা ব্যক্তিগুলি, বাঘা বাঘা ব্যক্তিগুলি, যাদের এই সময়ে এই ক্রান্তিকালে তাদের ভূমিকা রাখার কথা ছিল, তারা নিশ্চুপ হয়ে গেছে। এটা তো খুব ভয়ের বিষয়। কিন্তু আবার আশার ব্যাপারও রয়েছে, কারণ আমাদের তরুণরা যেভাবে এগিয়ে এসেছে, যেভাবে তারা দেখিয়েছে যে না, তোমাদের মধ্যে পচন হতে পারে, আমরা কিন্তু পচিনি, আমাদের কিন্তু বিক্রি করা হয়নি, আমরা কিন্তু এখনো বিশ্বাস করি, আমরা এখনো সাহস রাখি, সেটা তো আমাদের দেশেরই কিন্তু পরিচয়। সেই সাহসটাও কি আপনি মনে করেন যে আপনি যখন সড়ক আন্দোলন হয়, আপনার কোথায় একটা আপনার লেখা দেখেছিলাম যে আপনি বলেছিলেন যে এই কিশোররাই যদি নাকি ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র পাহারা দেয়, সেই ক্ষেত্রে আমার ঠিক মনে করতে পারছি না, আপনি বলেছিলেন এমন একটি কথা যে তারা যদি ভোট কেন্দ্র পাহারা দেয়, সেক্ষেত্রে সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশ দেখবে। কিন্তু আপনি দেখেছেন যে সড়ক আন্দোলনে কিভাবে সেটাকে দমিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা কথা বলতে চেয়েছেন তাদেরকে জেলে নেওয়া হয়েছে, অনেক শিক্ষার্থী আজও পর্যন্ত মামলায় ঝুলছে। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে সারা দেশ যখন একইভাবে নিয়ন্ত্রিত, সেই ক্ষেত্রে কি আপনার সম্ভব কিনা কোনো কিছু করা? আমি বিশ্বাস করি সম্ভব। দুটো কারণ। একটা হচ্ছে আপনি যেটা বললেন, নিপীড়নের ব্যাপারটা একেবারেই সত্য, কিন্তু সাধারণ মানুষকে ভুলে গেলে হবে না। এই মানুষরাই কিন্তু সংগ্রাম করেছে। আমাদের মুক্তিযুদ্ধ কি অল্প কয়েকজন করেছে? কিষানীরাই প্রধান মুক্তিযুদ্ধ করেছে। আমাদের দেশের সাধারণ মানুষ এখনো ওই আবেগ রাখে, আশ্বাস রাখে। কিন্তু এটা ঠিক যে নিপীড়নের মুখে আছে, ভয় আছে। তবে এটা মনে করিয়ে দেওয়া দরকার, ভয় যেমন সংক্রামক, সাহসও কিন্তু সংক্রামক। কিছু কিছু মানুষ যদি এই সময় দাঁড়িয়ে সামনে থাকে, আমার মনে হয় ঠিকই মানুষের, জনগণের ঢল নেমে যাবে, এবং সেটা নামলে কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা, তো এখন এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার, এই দুটা নিয়ে আপনার সংক্ষিপ্ত একটু মন্তব্য শুনতে চাই। খুবই সংক্ষিপ্ত, নাই, এর চেয়ে বেশি আর বলার কি আছে? একেবারেই নাই, একেবারেই নেই। এবং যেটা নাই শুধু না, তার সাথে যে জিনিসটা বলবো, আমার কাছে খুব চিন্তার বিষয় যে ডাকসু নির্বাচন যদি দেখেন, সেখানে আমাদের দেশের শিক্ষকরা যদি এখন সরাসরি মানে শুধু পলিটিক্সে জড়ানোতে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা রাজনীতি কিন্তু খারাপ জিনিস না, ছাত্রছাত্রীরা সম্পৃক্ত থাকবে, মাস্টাররা সম্পৃক্ত থাকবে, তাতে আমার আপত্তি নেই। কিন্তু দলীয়করণ যেখানে করছে, যেখানে কারচুপি করার ক্ষেত্রে মাস্টাররা ভূমিকা রাখছে, সেখানে তো একটা হতাশ হওয়ার জায়গা তৈরি হয়। সেটাই বলছিলাম যে আমাদের মানে সবকিছুই তো একেবারেই নিয়ন্ত্রিত। এবং আমি আপনার কাছে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি একটি প্রোগ্রাম করি, সেটা হচ্ছে 15 মিনিটস। আপনি জানেন বুলবুলকে নিয়ে কিছুদিন আগে একটি তোলপাড় হয়েছিল, ওই প্রোগ্রাম আমার প্রোগ্রাম, ওইটা হচ্ছে 15 মিনিটস। তো সেখানে সাংবাদিকদের আমি মনে করি, আপনি নিজেও একজন সাংবাদিক, কিন্তু আমি খুব অল্প কিছুদিন সাংবাদিকতা করে যে জিনিসটা আমি বুঝেছি বাংলাদেশে, যে যারা সাংবাদিকতায় এখন আছে, আমি নিজে, আমার বিরুদ্ধে কিন্তু মামলা আছে, আমার বিরুদ্ধে 4টা মামলা, আমি এখানে পালিয়ে আছি এখন। তো সেই ক্ষেত্রে এখনকার যে সাংবাদিকরা আছে, আপনি কি মনে করছেন, যদি আমি আপনাকে 2টা অপশন দেই, যে এখানে অন্য যেসব রাষ্ট্রযন্ত্রগুলো আছে, যেমন পুলিশ কিংবা অন্য প্রশাসনে যারা আছেন, তারা বেশি দায়ী, নাকি সাংবাদিক হিসেবে যাদের কথা বলার দরকার ছিল দেশের আজকের এই পরিস্থিতিতে, এই নিয়ন্ত্রিত একটি অবস্থার মধ্যে আসার জন্য, তারা বেশি দায়ী? কাদেরকে আপনি দায়ী করবেন? বেশি কম হিসাব করা কঠিন, তবে সাংবাদিকরা যে বড় অংশে দায়ী, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সত্যিকার অর্থে আমাদের দেশে রাষ্ট্রযন্ত্র তো যা করে, প্রত্যেক রাষ্ট্রের ক্ষেত্রেই, প্রত্যেক দলের ক্ষেত্রেই সেই একই জিনিস হয়েছে, সেখানে খুব একটা ভিন্নতা হয়নি। কিন্তু যেটা ছিল
যে রাষ্ট্রের বাইরে যেই দলগুলি ছিল সেখানে কিন্তু বিশেষ করে গণমাধ্যম কিন্তু একটা শক্তিশালী ভূমিকা রেখেছে, সেটা তো একেবারেই চলে গেছে। এখন গণমাধ্যম সরকারি প্রচারের একটা অংশ হিসেবে দাঁড়িয়ে গেছে এবং সেখানে সাংবাদিকরা তাদের নিজেদের স্বার্থ, বাড়ি গাড়ি প্লট এগুলির ব্যাপারে অনেক বেশি ব্যস্ত সাংবাদিকতা করার চাইতে। আমি সত্যিকার অর্থেই বলি, আমি লজ্জা বোধ করি যখন প্রেস ক্লাবের সামনে বিশাল ব্যানার আমি দেখি সরকারের সামর্থ্যে সমর্থন করে। তো সেখানে সাংবাদিকরা নির্লজ্জভাবে এরকম পক্ষপাতিত্ব করলে ফোর্থ স্টেট যেটা সংবাদ মাধ্যমকে বলা হয় সেটা তো হারিয়ে গেছে। তারপরেও আমি বলবো জনগণ যেখানে আছে এবং সত্যিকার অর্থে আমি তো সাধারণ মানুষের সাথে সারাক্ষণ কথা বলি, তো সেই জায়গায় আমি কিন্তু তারপরেও দেখি লোকের পিঠ থেকে গেছে, তারপরেও সে প্রতিবাদ করতে রাজি এবং একটা বিস্ফোরণ এক সময় হবেই। তো আপনার কি মনে হয় মানে সাংবাদিকদের এখন যে ভূমিকা, ধরুন আমরা দেখি যে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন সেখানে আমরা দেখেছি যে খুবই সিনিয়র সাংবাদিক যাদেরকে আমরা আইডল মনে করতাম, যারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, সেই মানুষগুলো যে ধরনের কথাবার্তা বলে, আপনার কাছে কি মনে হয়? আপনি গত 2-3 দিনে এখানে বিবিসি, CNN তাদের বিভিন্ন নিউ ইয়র্ক টাইমসের সাথে কথা বলেছেন, তো সেই ক্ষেত্রে মানে প্রশ্নগুলো বা সাংবাদিকতা কেমন হওয়া উচিত ছিল, বা এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সংবাদ সম্মেলন হয় কেমন হয় বা কি হওয়া উচিত? সাংবাদিকতা তো চলে গেছে, এখন চাটুকারিতাই হয়ে গেছে। সেখানে আপনি যেই কথাগুলি বললেন যে তিনি প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পাচ্ছেন না কেন সেটা নিয়ে লোকজনের উদ্বেগ, ম্যাজিক কোথার থেকে আসলো সেটা নিয়ে, এমনকি ব্লাউজ কে কোথার থেকে পায় সেগুলি নিয়েও তো অনেক ধরনের আলাপ হচ্ছে। সাংবাদিকরাই যখন সেই জিনিসগুলি করছেন এবং সংবাদ মাধ্যমেই সেই জিনিসগুলি যখন হচ্ছে তখন তো নিশ্চয়ই চিন্তার বিষয়। তারপরে আমি বলবো বাংলাদেশেই এই সময়ের মধ্যেও কিন্তু অল্প কিছু সাংবাদিকদের মধ্যে কেউ কেউ আছে যারা প্রতিবাদ করছে এবং করে যাচ্ছে, নিরন্তর করে গেছে, অনেক দিন ধরে করে গেছে, যাদের বিরুদ্ধে এতগুলি মামলা রয়েছে চারিদেশে, যাদের ক্ষেত্রে এত ধরনের হয়রানি করা হচ্ছে, তারপরেও তো এই মানুষগুলি করছে, সেটা তো মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি যে আপনি যাদের কথা বলছেন আপনি তো নিশ্চয়ই জানেন যে তাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে কি কি ধরনের প্রেসার বা থ্রেট দেওয়া হচ্ছে ভীষণভাবে সেটা কি ধরনের একটু এক্সপ্লেইন। স্বাভাবিকভাবে যেই জিনিসগুলি হয়, মোটা থেকে যে জিনিসগুলি হয়, একটা তো বললাম যে হয়রানি করা হচ্ছে, কেস করা হচ্ছে, বিভিন্ন দুদক দিয়ে অন্যান্যভাবে খুঁজে বের করা হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে তারা কি কি করেছে। তারপর বিজ্ঞাপন কিভাবে দেওয়া হয়, সরকারি বিজ্ঞাপন দেওয়া হয় কি হয় না, আবার সরাসরি ভয় দেখানো হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা জানি সাংবাদিকদের হাজতে দেওয়া হয়েছে, নিপীড়ন করা হয়েছে, সেগুলিও বাস্তব। তারপরেও কিন্তু এদের কেউ কেউ এখনো মেরুদণ্ড সোজা রেখে কথা বলছে, সেটাই আমাদের আশাবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি বুলবুল সাহেবের সম্পর্কে নিশ্চয়ই জানেন, যেহেতু আমার 15 মিনিটসে তার প্রোগ্রাম যাওয়ার পরে 21 টিভিতে, এটা হয়তো বাইরের মানুষ জানে না, প্রায় 12 জনের চাকরিচ্যুত হয়েছে, যে 12 জন এতদিন খুবই দাপটের সাথে 21 টেলিভিশনে ছিল। আমরা আগের যারা ছিলাম, যেমন ডক্টর কনক সারোয়ারকে আপনি ছিলেন, কনক সারোয়ার, আমরা যারা আগে ছিলাম তারা বেরিয়ে আসার পরে তারা খুব দাপটে ছিল। এখন যে ঘটনাটি ঘটলো 21 টেলিভিশনে কিছুদিন আগে, সেখানে একই অপরাধ ছিল বুলবুল সাহেবের এবং চিফ রিপোর্টার যিনি জেলে ছিলেন, তিনিও জামিনে বের হয়েছেন, সেই একই অপরাধ ছিল তার অপরাধটা বরং ছোট ছিল। তো বুলবুল চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুল, তিনি হচ্ছে জেলে গেলেন না বা তাকে আটক করা হলো না, আইনের আওতায় নিয়ে আসা হলো না, কিন্তু আরেকজনকে ঠিক একই অপরাধে তাকে জেলখানায় নেওয়া হলো, গ্রেফতার করা হলো। এই বিষয়টাতে আপনার মূল্যায়ন কি? না, এটা তো পক্ষপাতিত্ব যে স্পষ্টভাবে আছে সেটা বোঝার কোনো সমস্যা রাখে না, কিন্তু আমি আরো সহজভাবে বলি, আমি নিজে যেখানে ছিলাম কেরানীগঞ্জে, সেখানে 5 বার বেলের আবেদন করার পরে 6 বারে আমি পেলাম। সেখান থেকে কিন্তু আমাদের টেররিস্ট জোসেফকে রাত্রেবেলা বের করে নিয়ে গিয়ে বিদেশে পাঠানো হলো। সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল সে না, আমি একই সময় পাইনি, কিন্তু আমাদের দেশেরই তো কথা, একই জেলের কথা। সেখানে একজন শীর্ষ সন্ত্রাসীকে যদি এত আদর করে সরকার একভাবে আচরণ করে এবং যে সাংবাদিকতা করছে, আমরা জানি, এই জিনিসটা তো প্রত্যেক জায়গায় প্রযোজ্য এবং এটা প্রযোজ্য বলেই লোকজনরা আস্থা নিতে পারে না। আমি অন্যভাবে দেখি জিনিসটাকে, যেমন ধরেন
শাহবাগ আন্দোলনের সময় যেখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সেখানে লোকজন প্রতিবাদ করেছিল। জি। কারণটা কি ছিল? কারণ তারা জানে যে প্রেসিডেন্সিয়াল পার্ডনের কারণে একেবারে দাগি আসামিও বেরিয়ে যায়। জি। কাজেই আমি নিজে কিন্তু সেই ফাঁসিকে সমর্থন করি, কারো ক্ষেত্রেই করি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আইন যেটা বলে সেটা হওয়া উচিত আমি মনে করি। কিন্তু লোকজন মনে করে যে একদল যখন এই জিনিসটা করছে, ভিন্ন একটা দল থাকলে সেটাকে পাল্টে দেবে। আচ্ছা। কারণ এই জিনিসগুলি রাজনৈতিক কারণেই হয়। পাল্টাপাল্টি মামলা করা, যা যা করা, এখন যেই মামলাগুলি চলছে, এই অধিকাংশ মামলায় যদি সরকার বদলে যায় তখন তারা বেরিয়ে আসবে, নতুন মানুষগুলি আবার ঢুকবে। এটা শুধু যে এই দল করছে তা না, সকল দলই একই জিনিস করে। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। এখান থেকে সহজে বেরোতে পারবো না, কিন্তু এটা যদি চোখে আঙুল দিয়ে আমরা নিরন্তর লড়াই করে যাই তাহলে একদিন হয়তো কিছু একটা করা যাবে। যেহেতু নাগরিক টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে আপনার যেহেতু